হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এই ভিডিওতে আমি ক্লাস 7-এর লেসন 2 দি রিডলের সমস্ত অ্যাক্টিভিটি আমি সলভ করে দিচ্ছি। প্রথমেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও ভিডিও পাওয়ার জন্য, এবং যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে ক্লাস শুরু করি। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1। আগে কোশ্চেন পড়ো ভালো করে। চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দি গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ যে অপশনসগুলো দেওয়া আছে তাদের মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। প্রথম প্রশ্ন, চলো। এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং, অপশন 1 ইন হিজ প্যালেস, 2 ইন দি রয়্যাল গার্ডেন, 3 হচ্ছে ইন দি হাউস অফ বেরবল। চলো, প্রশ্নের অর্থ হচ্ছে যে সম্রাট আকবর হাঁটছিলেন। কোথায় হাঁটছিলেন? আনসারটা হচ্ছে ইন দি রয়্যাল গার্ডেন, তার বাগানে তিনি হাঁটছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, বীরবল ওয়াজ আকবরস, বীরবল ছিল আকবরের কে? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার, সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী। গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, লোভী এবং অবিশ্বাসী মন্ত্রী। রাইভাল, তার প্রতিদ্বন্দ্বী কে ছিল? উত্তরটা হচ্ছে মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। থার্ড কোয়েশ্চেন, দি এম্পায়ার ওয়াজ, সম্রাট ছিলেন হ্যাপি সুখী, কাম শান্ত, ওয়ারিড চিন্তিত। দ্য আনসার ইজ ওয়ারিড। দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ, পৃথিবীতে সবচেয়ে দ্রুত জিনিস হলো দি হিউম্যান মাইন্ড, মানুষের মন। বুলক কার্ট, গরুর গাড়ি। হর্স, ঘোড়া। আমরা জেনে গেছি আগে রিডিংটি পড়ে যে সবচেয়ে দ্রুততম জিনিস হচ্ছে দি হিউম্যান মাইন্ড। দ্য নেবার ওয়াজ আউটউইটেড বাই, প্রতিবেশীকে বুদ্ধিতে হারিয়ে দিয়েছিল আকবর, বীরবল, দি নেবার্স ফ্রেন্ড। কে হারিয়েছিল? বীরবল হারিয়ে দিয়েছিল। সো দ্য আনসার ইজ বীরবল। এবার দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু। তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন স্টেটমেন্টটা সত্যি আর কোনটা মিথ্যে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স। তো তোমাদের প্রত্যেকের উত্তরের জন্য একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ যদি ট্রু হয় বা ফলস হয় তার সপক্ষে প্রমাণ দিতে হবে। অর্থাৎ কোন লাইনটি পড়ে তুমি জানতে পেরেছো যে ওটা ট্রু বা ফলস, ওই লাইনটি তোমাদের প্যাসেজ দেখে জাস্ট তুলে দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো কি আছে। এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড ওয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, সম্রাট আকবর যখন তার বাগানে হাঁটছিলেন তিনি তখন খুব চিন্তিত ছিলেন। এখানে রোম করা মানে হাঁটা। এটা ট্রু কি ফলস তোমাদেরকে বলতে হবে। এর উত্তরটা হচ্ছে ট্রু। রাজা যখন তার বাগানে হাঁটছিলেন তিনি সত্যিই চিন্তিত ছিলেন। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমি তোমাদেরকে প্যাসেজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতে হবে। তোমরা চলে এসো 19 নম্বর পাতায়। 19 নম্বর পাতায় শুরু থেকে 4th প্যারাগ্রাফ সেকেন্ড লাইনটি তুলে দিতে পারো। There is indeed a riddle that has been troubling me, এই লাইনটি তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তুলে দিতে পারো। নেক্সট কোশ্চেন চলো দেখি। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন। There were no flowers and fruits in the garden of Akbar, আকবরের বাগানে কোনো ফল বা ফুলের গাছ ছিল না। এর উত্তরটা হচ্ছে ফলস। এবার এর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের খুঁজে দিই। তোমরা চলে এসো 19 নম্বর পাতার একেবারে ফার্স্ট প্যারাগ্রাফ 4 নম্বর লাইন। এই দেখো, There were flowers of all shapes and sizes in his garden, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার চলে এসো 3 নম্বর প্রশ্নে। বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাবল, অর্থাৎ আকবরের চিন্তাতে বীরবলের কিছু হয়নি। ইনডিফারেন্ট মিনস কোনো ফিল হয়নি তার, মানে আকবর যে চিন্তিত তাতে বীরবলের কিচ্ছু যায় আসেনি। এরকমটা তো নয়, ফলস আনসারটা। এবার চলো দেখি এর সাপোর্টিং স্টেটমেন্টটা। তোমরা চলে এসো 19 নম্বর পেজের 3 নম্বর প্যারাগ্রাফের
First line. Wise Birbal, noticing this, asked Akbar, "O great and powerful king, what is troubling you?" এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এবার চলে এসো 4 নম্বর কোশ্চেন। বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কোয়ারি। বীরবল সফল হয়েছিল আকবরের প্রশ্নের উত্তর দিতে। কোয়ারি মিন্স প্রশ্ন, এটার আনসার হচ্ছে ট্রু। এবার চলো দেখি সাপোর্টিং স্টেটমেন্ট। চলে এসো তোমরা 19 নম্বর পেজের শেষ থেকে 2 নম্বর প্যারাগ্রাফের সেকেন্ড লাইন দেখো, সরি ফার্স্ট লাইন দেখো। এই যে বীরবল offered to answer his question. He said, "Your Majesty, it is the human mind." তোমরা এত দূর লিখে দিতে পারো অ্যাজ এ সাপোর্টিং স্টেটমেন্ট। এবার দেখো লাস্ট কোয়েশ্চেন। দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার দি উইজডম অফ বীরবল। বীরবলের বুদ্ধিমত্তার প্রশংসা করেছিল আকবরের রাজপ্রাসাদের সমস্ত লোকেরা। এটা ট্রু, আনসার হচ্ছে ট্রু। তোমরা চলে এসো 20 নম্বর পেজের একেবারে লাস্ট প্যারাগ্রাফ। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দি উইজডম অফ বীরবল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, এতটা এই বীরবল পর্যন্ত। এবার চলো দেখে নিই অ্যাক্টিভিটি 3। হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস? এটা কি ধরনের গদ্য? ইট ইজ আ প্লে, প্লে অর্থাৎ নাটক, এটা একটা নাটক। এসে রচনা, স্টোরি গল্প। তাহলে এটা পড়ে আমরা বুঝতে পেরে গেছি যে এটা একটা গল্প বলা হচ্ছে। সো দ্য আনসার ইজ স্টোরি। প্লে কেন নয়? প্লে মানে নাটক, নাটকে তো চরিত্র থাকে, এক একজন চরিত্র নিজেদের সংলাপ নিজেরা বলে, তাই এটা নাটক নয়। এখানে কেউ নিজেদের সংলাপ নিজেরা বলছে না প্রত্যেকটি লাইন, এটা গল্প আকারে বলা হচ্ছে, তাই এটি গল্প। গিভ আনাদার টাইটেল টু দ্য স্টোরি। এই গল্পের অন্য একটা নাম দিতে বলা হয়েছে। গিভ রিজনস ফর ইয়োর আনসার। তোমার উত্তরের সপক্ষে কারণ দিতে হবে যে এই নামটি তুমি কেন দিয়েছ। দেখো এই গল্পের আর একটা নাম হতে পারে ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল। তার কারণটা হচ্ছে যে বাই ইউজিং হিজ উইট অ্যান্ড উইজডম বীরবল ইজিলি সলভ দ্য ডিসপিউট। উইট আর উইজডমকে ইউজ করে বীরবল খুব সহজেই এই সমস্যাটার সমাধান করে দিতে পেরেছে, তাই এই নামটি দেওয়া হয়েছে। এবার দেখো অ্যাক্টিভিটি 5। কমপ্লিট দি সেন্টেন্সেস মিনিংফুলি। এখানে শূন্যস্থান দেওয়া আছে, তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে শূন্যস্থানটা পূরণ করতে হবে। আকবর আস্কড বীরবল। আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? আনসারটা হচ্ছে হোয়াট ইজ দি ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। ওকে, এই আনসারটা কিন্তু প্যাসেজে রয়েছে, তোমরা নিজেরাই দেখে লিখতে পারো, মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা কখনোই ইংরেজির কোশ্চেন আনসারগুলো মুখস্থ করতে যাবে না, মুখস্থ করতে গেলেই সমস্যা হবে, কোথাও ভুলে যাবে, সেন্টেন্স উল্টো পাল্টা হবে, ঠিক থাকবে না সেন্টেন্সের গঠন। তাই কখনোই তোমরা নিজে মুখস্থ করতে যাবে না, নিজেরা বানিয়ে লেখা শিখতে হবে, বা প্যাসেজ থেকে কি করে নিজেকে দেখে লিখতে হয় সেটা তোমাদের শিখতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাসেজ থেকে কিভাবে দেখে লিখতে হয়। তোমরা 19 নম্বর পেজের 4 নম্বর প্যারাগ্রাফে চলে এসো। এই দেখো, এটা হচ্ছে আনসার। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এটাই হচ্ছে আনসার। এই লাইনটা তোমরা তুলে দিতে হবে তোমাদেরকে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজলড। আকবরের প্রাসাদে বেশিরভাগ লোকই অবাক হয়ে গেছিল। টু হিয়ার দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর। আকবরকে যে প্রশ্নটা বিরক্ত করছিল সেই প্রশ্নটা শুনে। এবার তোমাদেরকে প্যাসেজ থেকে দেখাবো কোথা থেকে লিখতে হবে। দেখো শেষ থেকে 3 নম্বর প্যারাগ্রাফ ফার্স্ট লাইন দেখো। মেনি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর। তোমাদেরকে একটু এখানে বানিয়ে লিখতে হবে। মেনি হার্ড আছে, তোমরা শুধু লিখবে টু হিয়ার দ্য কোয়েশ্চেন। ওকে, মেনি হার্ডকে সরিয়ে দিয়ে তোমরা অ্যাড করবে টু হিয়ার, বাকি যা আছে তাই বসবে। এবার চলে এসো থার্ড কোয়েশ্চেন। ড্যাশ উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি। তৎক্ষণাৎ কে তার দাবি তুলে নিয়েছিল? আমরা সবাই জানি দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি। এই উত্তরটাও প্যাসেজে লেখাই আছে, তোমাদেরকে চলো প্যাসেজ থেকে দেখিয়ে দিই।
তোমরা চলে এসো 20 নম্বর পেজের শেষ থেকে 2 নম্বর প্যারাগ্রাফ। এই দেখো, দি নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। তোমাদের উত্তরটা হচ্ছে এইটুকু, অ্যান্ড পর্যন্ত তোমাদেরকে জাস্ট তুলে দিতে হবে। এবার চলে এসো ডির দাগে। ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। পৃথিবীতে সবচেয়ে দ্রুত জিনিস, তার নামটা লিখতে হবে। আমরা পেয়ে গেছি হিউম্যান মাইন্ড ইজ দি ফাস্টেস্ট থিং অন আর্থ। এই উত্তরটা লিখে দেবে, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি না প্যাসেজ থেকে, তোমরা এটা নিজেরাই করতে পারবে। এবার চলে এসো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এখানে লিখতে হবে। একদিকে হচ্ছে কজ অর্থাৎ কারণ দিতে হবে, একদিকে ইফেক্ট ফলাফল লিখতে হবে। এতে দেখো ফলটা দেয়া আছে, আকবর ওয়াজ ট্রাবলড, আকবর বিরক্ত হয়েছিলেন। তার কারণটা দিতে হবে, কেন? আকবর কুড নট সলভ দি রিডল, কেন কি আকবরের মনে যে প্রশ্নটা উঠেছিল তিনি তার উত্তর দিতে পেরেছিলেন না। এইবার দেখো নেক্সট কি আছে, কজ। এম্পায়ার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল। সম্রাট আকবর বীরবলকে আদেশ দিয়েছিলেন রিডলটা সলভ করার। এর ফলে কি হয়েছিল? দি কোর্টিয়ার্স ওয়ার কল্ড টু দি কিংস কোর্ট। সমস্ত রাজপ্রাসাদের লোকেদেরকে রাজার রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয়েছিল। এবার দেখো এখানে, দি নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। প্রতিবেশী টাকা চেয়েছিল কুয়ো থেকে জল নেওয়ার জন্য। তার কারণটা কি? যে দ্য ম্যান ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যে লোকটি জল নিতে চেয়েছিল কুয়ো থেকে, এটাই হচ্ছে কারণ। এবার চলে এসো অ্যাক্টিভিটি 7, দেখো এর দাগে কি আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। নিজের প্রশ্নের উত্তর দিতে বলছে। হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেটেস্ট এম্পায়ার আকবর লাভড। হোয়াট মানে হলো কি, কি ছিল সেই সব জিনিস যেটা সম্রাট আকবর ভালোবাসতেন। তাহলে সম্রাট আকবর কি কি ভালোবাসতেন তার নামগুলো লিখতে বলছে। তোমরা কি করবে, এইখান থেকে শুরু করবে উত্তর লেখাটা, দি থেকে। দি থিংস দ্যাট দি গ্রেট এম্পায়ার আকবর লাভড ওয়্যার হলো। এইবার তোমাদেরকে উত্তরটা আমি দেখাচ্ছি কোত্থেকে লিখতে হবে। তোমরা চলে এসো 19 নম্বর পেজের একেবারে সেকেন্ড লাইন, আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। ওখানে যতটা বলেছি তারপরে তোমরা শুধু এইখান থেকে এতটা তুলে দেবে, এটাই হলো উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড। কেন আকবরের মনে কোনো শান্তি ছিল না? চলো আমি উত্তরটা দেখিয়ে দিই। তোমরা চলে এসো 19 নম্বর পেজের 4 নম্বর প্যারাগ্রাফ, 3 নম্বর লাইন। এই দেখো, I am troubled because I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet? তাহলে তোমাদেরকে উত্তরটা একটু সাজাতে হবে। এখানে আইয়ের জায়গায় লিখবে the king. The king am থেকে was হয়ে যাবে। The king was troubled because he could not find an answer to a simple question. What was the fastest thing on this planet? এটা হচ্ছে উত্তর। এবার তোমরা চলে এসো থার্ড কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স। অডিয়েন্স থেকে যে লোকটি সমস্যার কথা বলেছিল সেই সমস্যাটি কী ছিল? তোমরা চলে এসো 19 নম্বর পেজের একেবারে লাস্ট প্যারাগ্রাফ। এই দেখো, হি ক্লেইমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, his neighbor wanted to charge him money for it. এইখান থেকে এতটুকু, এখান থেকে শুরু করবে, এত হচ্ছে আনসারটা। ওকে, এবার দেখো ডির দাগের কোশ্চেন, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম। বীরবল কিভাবে সমস্যার সমাধান করলো? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা শুরু করবে এইভাবে, বীরবল গেভ আ কাউন্টার আর্গুমেন্ট দ্যাট। এতদূর লিখলে এইবার তোমরা প্যাসেজ থেকে দেখে তুলবে। তোমরা চলে এসো 20 নম্বর পেজের একেবারে ফার্স্ট প্যারাগ্রাফ। দেখো 3 নম্বর লাইন দেখো, ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। যেখানে যেখানে ইয়োর আছে সেখানে সেখানে তোমরা হিজ লিখবে। ওকে, হিজ নেইবার শুড বি পেইং হিম রেন্ট।
হিম অর্থাৎ এখানে ওই ম্যানের কথা বলা হচ্ছে। ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল। ওকে, এইটুকু হচ্ছে আনসার। এবার তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দি ওয়ার্ডস ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে তোমাদেরকে শব্দ খুঁজতে হবে। হুইচ আর দি সিনোনিমস অফ দি ফলোইং ওয়ার্ড। সিনোনিম অর্থাৎ একই অর্থের শব্দ। একই অর্থের শব্দ তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। কনফিউজড মানে হতভম্ব হয়ে যাও, পাজলড। ডিমান্ড দাবি করা, ক্লেমড। আর্গুমেন্ট যুক্তিতর্ক দেওয়া বা ঝামেলা করা, ঝগড়া করা। ডিসপিউট সারপ্রাইজড অবাক হয়ে যাওয়া, অ্যামেজড। এবার তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে খুব ছোট্ট করে এখানে একটু বলে দিচ্ছি যে ডিগ্রিটা আসলে কি। ডিগ্রি 3 রকমের হয়। ওকে, ডিগ্রি প্রথমত হয় অ্যাডজেক্টিভসে। তোমরা পার্টস অফ স্পিচ জানো নিশ্চয়ই। অ্যাডজেক্টিভ অর্থাৎ যে শব্দ দিয়ে গুণ বোঝানো হয়, নাউন বা প্রোনাউনের গুণ বোঝানো হয় যেই শব্দটা দিয়ে, তাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরো আমি বললাম যে রাম খুব ভালো ছেলে। এখানে রামের গুণ বোঝাচ্ছে কোন শব্দটা দিয়ে, যে ভালো ছেলে, ভালো কথাটা। এই ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়। ডিগ্রি 3 ধরনের হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভটাকেই বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওকে, যেমন ধরো গুড, ব্যাড, টল, শর্ট, শুধুমাত্র অ্যাডজেক্টিভকেই বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে যখন আমরা দুজনের মধ্যে তুলনা করি তাকেই বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। কম্পেয়ার থেকে হয়েছে কম্পারেটিভ। দুটো মানুষের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, যে রাম স্যামের থেকে ভালো, তাই দুজন লোকের মধ্যে তুলনা করা হলো, এটাকেই বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে যখন সবার মধ্যে ভালো বা খারাপ, মানে যখন অনেকের মধ্যে তুলনা করা হয় বা সবার মধ্যে তুলনা করা হয় তাকেই বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। যেমন ধরো রাম সবচেয়ে ভালো ছেলে, এখানে তুমি সবার মধ্যে তুলনা করলে, একেই বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার এই ডিগ্রি জিনিসটা কি তোমরা একটু দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে ঘর করা আছে, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এখানে অ্যাডজেক্টিভসগুলো দেওয়া আছে ক্লেভার, বিগ, রেয়ার, হ্যাপি, বিউটিফুল অ্যান্ড গুড। কম্পারেটিভ ডিগ্রি জেনারেলি করা হয় পজিটিভ ডিগ্রির শেষে ইআর অ্যাড করে। দেখো ক্লেভারার হয়ে গেছে এখানে, বিগ থেকে বিগার, রেয়ার থেকে রেয়ারার, হ্যাপি থেকে হ্যাপিয়ার, বিউটিফুল থেকে মোর বিউটিফুল। এই যে বলেছিলাম জেনারেলি হয়, কিছু এক্সেপশনও থাকে, ব্যতিক্রম যেগুলোকে বলা হয়, ওগুলো হচ্ছে এই যে মোর বিউটিফুল। এগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, এই যে আরেকটা ব্যতিক্রম দেখতে পাচ্ছ, গুড থেকে বেটার হয়ে গেছে। এইবার সুপারলেটিভে সাধারণত জেনারেলি ইএসটি যোগ করা হয়, মানে মূল যে পজিটিভ ডিগ্রি তার সঙ্গে ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যায়। যেমন ধরো ক্লেভার, সেখান থেকে ক্লেভার রেস্ট হয়ে গেছে, ইএসটি অ্যাড করা হয়েছে। বিগ থেকে বিগেস্ট হয়ে গেছে, রেয়ার থেকে রেয়ারেস্ট, হ্যাপি থেকে হ্যাপিয়েস্ট, বিউটিফুল থেকে হয়ে গেছে মোস্ট বিউটিফুল, আর গুড থেকে হয়ে গেছে বেস্ট। এই দুটো হচ্ছে ব্যতিক্রম, বিউটিফুল অ্যান্ড গুড। এগুলো তোমরা মুখস্থ করে নিও। এবার চলে এসো অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ দি প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স দেওয়া আছে আর একটা করে ড্যাশ দেওয়া আছে, আর ড্যাশের পাশে ব্র্যাকেটে একটা ওয়ার্ড লেখা আছে। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাকে এই অ্যাডজেক্টিভে সঠিক ডিগ্রিটা বসাতে হবে, পজিটিভ, কম্পারেটিভ অথবা সুপারলেটিভ, যেটা এই বাক্যের সঙ্গে ম্যাচ করছে ওরকম কিছু। এইবার তোমরা বুঝবে কি করে যে কোন ডিগ্রিটা হবে? তোমাদেরকে বাক্যটা পড়তে হবে। বাক্য পড়ে যদি তোমরা বুঝতে পারো যে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে তোমাদেরকে ডিগ্রির কম্পারেটিভ ফর্মটা লিখতে হবে, অর্থাৎ ইআর যোগ করে জেনারেলি। এইবার যদি দেখো যে অনেকের মধ্যে বা সবার মধ্যে তুলনা করে বলা হচ্ছে, তখন তোমাদেরকে ওই ডিগ্রির সুপারলেটিভ ফর্মটা ইউজ করতে হবে। আর যদি দেখো কোনো তুলনা নেই, সিম্পলি তার দোষ গুণ ইত্যাদি সম্পর্কে লেখা আছে, তবে তোমরা পজিটিভ ডিগ্রি ইউজ করবে। এছাড়াও
তোমরা একটা ট্রিক জেনে নিতে পারো। ট্রিকটা হচ্ছে যে যদি দেখো বাক্যে অ্যাজ রয়েছে, অ্যাজ ড্যাশ অ্যাজ, ঠিক আছে, তবে তোমরা বুঝে যাও যে ওটা পজিটিভ ডিগ্রির কথাই বলছে। ঠিক আছে, এটা হচ্ছে চেনার ট্রিক বলতে পারো, কৌশল। ঠিক আছে, বাক্যে যদি দুটো অ্যাজ থাকে, অ্যাজ ড্যাশ তারপর আরেকটা অ্যাজ, তাহলে ওখানে পজিটিভ ডিগ্রি বসে। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যে যদি দেখো বাক্যে ড্যাশের পর দ্যান আছে, THAN দ্যান, তাহলে হয় কম্পারেটিভ ডিগ্রি। আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি দেখো ড্যাশের আগে দি লেখা রয়েছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি। এই তিনটি নিয়ম তোমরা খাতায় প্লিজ নোট করে রেখো, কারণ কি তোমাদের ডিগ্রি চেঞ্জ এবার সিলেবাসে আছে, অর্থাৎ পরীক্ষায় আসতে পারে। আর এটা তোমরা শিখলে তোমার এখন শিখবে, আর ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এটা থেকেই যাবে ক্লাস 12 অবধি তোমাদের এই ডিগ্রি চেঞ্জ এগুলো কাজে লাগবে। তাই 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখে রাখো, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ ড্যাশ অ্যাজ থাকলে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ড্যাশের পর দ্যান থাকে, আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ড্যাশের আগে দি থাকে। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই উত্তরগুলো বলতে পারবে এবার। দেখো প্রথমে কি আছে, শিলা হ্যাজ দি ড্যাশ লং হেয়ার ইন দি ক্লাস। এই লং এর কোন ফর্ম বসবে এখানে তোমাদের লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ড্যাশের আগে দি রয়েছে, তার মানে এই লং এর সুপারলেটিভ ফর্মটা বসবে। তো সুপারলেটিভ ফর্ম কি করে ফর্ম করতে হয় তোমরা জেনেছো আগে, EST যোগ করতে হয়। লং এর সঙ্গে EST যোগ করে হয়ে গেছে লংগেস্ট। আন্ডারস্টুড? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ বিজি দেন মিস্টার পটনায়ক। এখানে দেখো ড্যাশের পরে দেন রয়েছে, দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। সো বিজি থেকে ER যোগ করে হয়ে যাবে বিজি আর। এখানে কিন্তু ওয়াইটা উঠে যাবে, ঠিক আছে, ওয়াই উঠে গিয়ে IER, বিজিয়ার। নেক্সট, উই শুড বি ড্যাশ কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু নেই, কিন্তু যে তিনটে ট্রিকের কথা বলেছিলাম ওগুলো কিছুই নেই, অ্যাজও নেই, দিও নেই, দ্যানও নেই, কিচ্ছু নেই। তাহলে সিম্পলি যা আছে তাই বসে যাবে। ওকে, কেয়ারফুল কেয়ারফুলি বসবে, কিছু চেঞ্জ হবে না। নেক্সট দেখো, শাহনাজ ইজ অ্যাজ ড্যাশ থিন অ্যাজ প্রলয়। এখানে দেখতে পাচ্ছ অ্যাজ রয়েছে, দেন ড্যাশ, তারপর আরেকটা অ্যাজ আছে, তার মানে এখানে পজিটিভ ডিগ্রি বসবে। থিনের পজিটিভ ডিগ্রি থিন হয়, এখানে থিন বসবে। দি আউল ইজ কনসিডার্ড অ্যাজ দি ড্যাশ ওয়াইজ অফ অল। এখানে অ্যাজ রয়েছে, আর তারপরে সরি অ্যাজ নয় দি রয়েছে, দেখো ড্যাশের আগে দি আছে, তার মানে এখানে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম বসবে, ওয়াইজ থেকে ওয়াইজেস্ট অফ অল। দি হাউস ইজ ড্যাশ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীভস। এখানে দেখো দেন রয়েছে বাক্যে, দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। সো ফার থেকে ফারদার, THER, ফারদার হয়ে গেছে। এবার তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10, fill in the blanks with either present continuous tense or past continuous tense। তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। আচ্ছা, আশা করি তোমরা টেন্স সম্পর্কে জানো, কিংবা কেউ যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে টেন্স শিখিয়ে দেব। এখন তোমাদের আমি খুব ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ তোমাদেরকে আগে লাইনটি পড়ে বুঝতে হবে যে ওটা প্রেজেন্ট টেন্সে আছে কি না। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত। তো যে কাজ বর্তমানে হচ্ছে সেটাই বর্তমান, যেমন ধরো আমি এখন তোমাদের পড়াচ্ছি, দিস ইজ প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে অতীতকালে, যে আমি ধরো গতকাল পড়িয়েছিলাম, তাহলে আমি গতকালের কথা বলছি, তাহলে তোমরা বুঝে গেলে যে এটা পাস্ট টেন্সে হচ্ছে। অর্থাৎ তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে সেন্টেন্স পড়ে বোঝা যে পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স, বুঝে গেলে। এইবার বুঝে যাওয়ার পরে প্রেজেন্ট টেন্সের নিয়মটা হচ্ছে যে অ্যাম অথবা ইজ
অথবা আর বসবে, সেই সঙ্গে যে ভার্ব রয়েছে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ওকে, অ্যাম কোথায় বসে? অ্যাম বসে শুধুমাত্র আই এর পর অ্যাম বসে। ইজ হচ্ছে যদি দেখো সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট একবচন আছে, তাহলে তোমরা ইজ বসাবে। আর হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে তবে আর বসে। ওকে, তাহলে চলো এগুলো একটু বলে দিই। ইট ড্যাশ রেন নাও, তাহলে আমরা কিন্তু জানি না যে এখানে কি বসাবো। প্রথম স্টেপ কি বলেছিলাম, যে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্ট কি পাস্ট। তো এখানে নাও রয়েছে, নাও মানে এখন, তাহলে এই নাও শব্দটা দেখে আমরা বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে। তাহলে প্রেজেন্ট টেন্সের নিয়মটা কি বলেছিলাম, যে অ্যাম অথবা ইজ অথবা আর থাকবে। তাহলে যেহেতু এখানে ইট আছে, ইট মানে এটির কথা বলছে, একটার কথা বলছে, সিঙ্গুলার, তাহলে এখানে ইজ বসবে। ইজ হলো, আর ভার্বের সঙ্গে আইএনজি, এই রেনের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে ইট ইজ রেনিং নাও। এবার দেখো, ডক্টর মনমোহন সিং ড্যাশ ভিজিট কলকাতা টুডে। টুডে মানে আজ, তো আজকের কথা বলছে মানে এটা বর্তমান কালের কথা বলছে, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে এবার দেখবো যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। ডক্টর মনমোহন সিং একজনের কথা বলছে, তাহলে এখানে ইজ হবে। ইজ ভিজিট, তার সঙ্গে আইএনজি যোগ করে ভিজিটিং। এবার দেখো, হরি ড্যাশ স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে আমরা এই ইয়েস্টারডে শব্দটা থেকে বুঝে গেলাম যে এটা পাস্ট টেন্সের কথা বলছে। পাস্ট টেন্সের নিয়মটা হচ্ছে যে ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়, তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। ওয়াজ কোথায় বসবে? যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ওয়াজ বসে, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তবে ওয়ার বসে। এখানে দেখো সাবজেক্টকে হরি, হরি তো একজনের কথা বলছে, একজনের নাম হরি, তাহলে একজন থাকলে এখানে ওয়াজ বসবে। ওয়াজ আর স্টাডি তার সঙ্গে আইএনজি যোগ করে স্টাডিং। হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM yesterday. নেক্সট দেখো, দি বয়েজ ড্যাশ প্লে ইন দি ফিল্ড নাও। নাও আছে তার মানে প্রেজেন্ট টেন্স, তো এখানে দি বয়েজ মানে অনেকগুলো ছেলের কথা বলছে না, এস আছে তার মানে এটা প্লুরাল ফর্মে আছে, তো অনেকগুলো ছেলে হলে কি হয়ে যাবে, আর বসবে। আর সেই সঙ্গে প্লের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, দি বয়েজ আর প্লেইং ইন দি ফিল্ড নাও। এবার দেখো, রহিম ড্যাশ টক টু হিজ ফ্রেন্ড when his mother called him. called him, তাহলে যখন তার মা তাকে ডেকেছিল, তো এটা পাস্ট টেন্স হলো, তো পাস্ট টেন্সে আমরা ওয়াজ বা ওয়্যার লাগাবো। এখানে দেখো রহিমের কথা বলছে, একজন, একজন হলে ওয়াজ হয়ে যাবে। ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড when his mother called him. আমি এখানে খুব সংক্ষেপে বললাম, তোমাদের যদি ডিটেলসে আরও ভালো করে টেন্স বোঝার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ক্লাস তোমাদের টেন্স বুঝিয়ে দেব। ওকে, তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। নেক্সট ভিডিও আমি শীঘ্রই তোমাদের কাছে নতুন করে নিয়ে আসব। তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে এবং যা যা বললাম তাই করো। তোমাদের লাস্টে একটা করে প্রত্যেক দিন স্টাডিজ টিপস আমি দেব। তো আজকের টিপস হচ্ছে যে তোমরা যে প্যাসেজ পড়া হয়ে গেল, পড়ার সময় তোমাদের কি কি মনে রাখতে হবে, যে প্রথমে তোমরা ইংলিশ প্রনাউন্সিয়েশনটা ঠিক করে করবে। ওকে, ইংলিশ প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে তোমরা প্রনাউন্সিয়েশন ঠিক করে করবে, দেন বাংলা মানে জানতে হবে তোমাদেরকে ভালো করে, প্রত্যেকটা শব্দের এক একটা শব্দের অর্থ জানতে হবে। তখন কি হবে, তোমাদের যত ভোক্যাবস বাড়বে তত তোমরা আনসিনস ভালো করে অ্যাটেম্প্ট করতে পারবে। যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের, কঠিন হোক সোজা হোক যাই হোক, তোমরা সেই কোশ্চেনের আনসারগুলো ভালো করে দিতে পারবে। নেক্সট হচ্ছে স্পেলিং। স্পেলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা একটা সঠিক উত্তর লিখলে বাট স্পেলিং মিস্টেক্স, তো ওটা তো কোনো লাভ হলো না। তাহলে তোমাদেরকে থার্ড কাজ হচ্ছে যে স্পেলিং ভালো করে মুখস্থ করতে হবে, লিখে প্র্যাকটিস করো দরকার পড়লে। তো প্রত্যেকটা শব্দের স্পেলিং মানে ভালো করে পড়া হয়ে গেল। এইবার যে অনুশীলনী আছে, অনুশীলনী তোমরা সঠিকভাবে তৈরি করবে।
কী করে উত্তরগুলো প্যাসেজ থেকে খুঁজে লিখতে হয় সেটা প্র্যাকটিস করবে, কখনোই মুখস্থ করতে যাবে না, বিকজ মুখস্থ ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট। আগে শেখো জিনিস কী করে করতে হয়। ওকে, এইবার হচ্ছে এগুলো হয়ে গেলে তোমরা অনেক প্র্যাকটিস বই পাওয়া যায়, কোশ্চেন ব্যাংক বা টার্গেট বা ডাফেন দত্তের বইগুলো, এরকম কিছু বই পাওয়া যায়, সেইগুলো থেকে তোমরা প্র্যাকটিস শুরু করো। বিকজ দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম পারফেক্ট। যত প্র্যাকটিস করবে, নতুন নতুন রকমের প্রশ্ন তোমাদের সামনে আসবে, ওগুলো সলভ করবে, তোমাদের কনফিডেন্স বাড়বে আর তোমাদের ক্ষমতাও বাড়বে, বেশি বেশি করে শিখতে পারবে, তখন তোমরা পরীক্ষায় ভালো করে অ্যাটেম্প্ট করতে পারবে। ওকে, সবসময় তোমরা শেখার জন্য পড়ো, যে এই জিনিসটা থেকে আমি নতুন কি শিখতে পারলাম বা নতুন কি আমি শিখলাম। সবসময় পড়ার পেছনে শেখার ইচ্ছে থাকলে দেখবে তোমরা আপনা থেকেই খুব ভালো করে তোমরা শিখছো এবং ভালো রেজাল্ট নিজে থেকেই হচ্ছে। ওকে, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।